ওয়েলকাম টু দ্য ফ্যাকনোপিডিয়া চ্যানেল। অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা মানুষের মস্তিষ্ক সম্পর্কে। আজ থেকে 40 লক্ষ বছর আগে আমাদের মস্তিষ্কের ওজন কত ছিল জানেন? মাত্র কয়েকশো গ্রাম। কিন্তু আর আজকে একজন পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কিলোগ্রামের কাছাকাছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশাল মস্তিষ্ক তৈরি করার পেছনে এত শক্তি কোথা থেকে আসলো? এই জটিল মস্তিষ্ক, সবথেকে উন্নত মস্তিষ্ক তৈরির পিছনে কারণটা কী ছিল? আজকের ভিডিওতে সেটারই সন্ধান করব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন, লাইক বাটনে চাপবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের একটা বড় অংশ মনে করত মানুষের মস্তিষ্ক গঠনের পেছনে সবথেকে যে খাদ্য খাবারটা লুকিয়ে আছে সেটা হচ্ছে মাংস, মিট। কিন্তু 2026 সালে কিছু বিজ্ঞানীর গবেষণায় নতুন চমকপ্রদ তথ্য উঠে আসে। গবেষকরা দাবি করেছিল আমাদের মস্তিষ্ক গঠনের পেছনে মাংসের পাশাপাশি ফল, মধু এবং অন্যান্য প্রাকৃতিক শর্করাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষণাটি প্রকাশিত হয়েছিল সায়েন্স জার্নালে। ইউনিভার্সিটি অফ সিডনি এবং ইউনিভার্সিটি অফ গ্লাসগোর বিখ্যাত গবেষকরা 40 লক্ষ বছর ধরে মানুষের বিবর্তনের সময় মস্তিষ্কে গ্লুকোজের প্রয়োজন কতটা ছিল তার একটা মডেল তৈরির চেষ্টা করেছিল। আর ঠিক এখান থেকেই উঠে এসেছে একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের মস্তিষ্কের কাজ করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন, আর এই মস্তিষ্কের প্রধান জ্বালানিটাই হচ্ছে গ্লুকোজ। কিন্তু লক্ষ লক্ষ বছর আগে আজকের মতন ভাত, রুটি, বিস্কুট কিংবা মিষ্টি খাবার ছিল না। তাহলে গ্লুকোজ কোথা থেকে আসলো? চলুন জেনে নিই। গবেষকদের মতে প্রাচীন মানব পূর্বপুরুষদের জন্য ফল, মধু ছিল প্রকৃত শর্করা খাবারের একটা প্রধান উৎস। অর্থাৎ জঙ্গলে পাওয়া পাকা ফল কিংবা মৌচাক থেকে পাওয়া মধু শুধু খাবার ছিল না, এগুলো হয়তো ক্রমশ বড় হতে থাকা মস্তিষ্কের প্রয়োজনের পিছনে একটা শক্তি সরবরাহ করত। আর ঠিক এই জায়গাতেই আসে আর একটা সব থেকে বড় তথ্য। গবেষকরা মনে করছেন মানুষের মস্তিষ্ক এই 40 লক্ষ বছর ধরে 300 গ্রাম থেকে প্রায় আস্তে আস্তে 1.5 কিলোতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ প্রায় 5 গুণ। মস্তিষ্ক যত বড় হচ্ছে তার শক্তির চাহিদাও তত বাড়ছে। কিন্তু শুধু ফল আর মধু কি এই বিশাল পরিবর্তনের জন্য যথেষ্ট? না, গল্পটা এতটাই সহজ নয়। মাংস এবং অন্যান্য প্রাণীজ খাবারে প্রোটিন থাকে, ফ্যাট কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদার্থও সেখানে পাওয়া যায়, যেগুলো মানব শরীরে পুষ্টিতে কাজ করে। তাই নতুন গবেষণাটিতে উঠে এসেছে এই মস্তিষ্ক বিবর্তনের পিছনে মাংস এবং অন্যান্য প্রাণীজ খাবারেও সমান পরিমাণ প্রোটিন পাওয়া যায়। শর্করা এবং অন্যান্য যে উৎসগুলো আমাদের শরীরে চাহিদা মেটায় সেগুলো বর্তমান। তাই নতুন গবেষণায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই প্রোটিন বা মস্তিষ্কের বিবর্তনের পিছনে প্রধান উৎস কেবলমাত্র মাংস নয়, বরং গবেষকরা মানুষের বিবর্তনের খাদ্যাভ্যাসকে আরও বিস্তৃতভাবে দেখার কথা বলেছেন। বিশেষ করে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় শক্তির ক্ষেত্রে কার্বোহাইড্রেট এবং প্রকৃত শর্করার ভূমিকাকেও এতদিন হয়তো যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু মানুষ যখন রান্না করতে শিখলো তখন স্টার্চ সম্পর্কিত এই খাবারগুলো আরও সহজভাবে তারা খেতে পারলো, তারা গ্রহণ করতে শিখলো। স্কন্দ, শস্য, অন্যান্য কার্বোহাইড্রেট মানুষের শক্তির গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে থাকে। অর্থাৎ মানুষের খাদ্যাভ্যাসের গল্পটা হয়তো এমনটাই। প্রথমে প্রাকৃতিকভাবে মিষ্টি, ফল এবং অন্যান্য খাবার, তারপর মধু, তারপর আগুনে ব্যবহার খাবার এবং রান্না, আর ধীরে ধীরে পরিবর্তন হতে হতে আমাদের খাদ্যাভ্যাস এবং শরীরের অনেকটাই বিবর্তন ঘটেছে। তবে এটা নিশ্চিত করা যায় যে মানুষের মস্তিষ্ক বিবর্তনের ক্ষেত্রে মাংসই শুধুমাত্র প্রোটিনের মূল উৎস ছিল না, ছিল প্রাকৃতিক শাকসবজি, খাওয়ার এবং অন্যান্য প্রাণীজ সম্পদ, যেগুলো আমরা এখনও খেয়ে আসছি। বাজার থেকে মাংসের পরিপূরক হিসাবে যারা নিরামিষাশী তারা যে সমস্ত খাবারগুলি খান সেগুলোর থেকেও আপনাদের মস্তিষ্ক বিকাশ হতে পারে। সুতরাং এটা ধারণা করার কিছু নেই যে রেড মিট বা মাংস না খেলে আপনার মস্তিষ্কের কোনো রকমের কাজ করবে না বা গঠন হবে না। মস্তিষ্ক সমানভাবে কাজ করে, যতটা মাংস খেলে ততটাই অন্যান্য কার্বোহাইড্রেট বা প্রোটিনযুক্ত খাবার খেলে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, দেখতে থাকুন ফ্যাকনোপিডিয়া।